রাত তখন 2টা, চারদিকে ঝিঝি পোকার ডাক, আর মাঝে মাঝে তখন বেশ শব্দ আসছিল। অয়ন তার ল্যাপটপের সামনে বসে একটা নিঃশব্দ ডাক আর ওই প্ল্যাটফর্মে স্ক্রল করছিল। হঠাৎ পপ অ্যাপ হয়ে ভেসে উঠল একটা নীল তিমির ছবি। নিচে ভয়ঙ্কর ভাবে লেখা, তুমি কি শেষ ধাপ পর্যন্ত যাওয়ার সাহস রাখো? অয়ন ভেবেছিল এটা হয়তো সেই পুরনো ব্লু হুইল গেম, যা কয়েক বছর আগে হারিয়ে গিয়েছিল। কিন্তু অয়ন বুঝতে পারেনি এই ভার্সনটি সাধারণ কোডিং দিয়ে তৈরি নয়, বরং প্রাচীন কালো জাদু দিয়ে তৈরি। অয়ন কৌতূহলীবশত গেমটিকে ক্লিক করল, কিন্তু স্ক্রিনে কোনো গেম আপলোড হলো না, বরং ক্যামেরার নিজে থেকেই অন হয়ে গেল। অয়ন দেখলো ক্যামেরার প্ল্যাটফর্মে তার পেছনে একটা আবচ্ছন্ন ছায়া দাঁড়িয়ে রয়েছে, কিন্তু বাস্তবে সে ঘরে একা। ফোনের স্ক্রিনে একটা মেসেজ এলো, প্রথম ধাপ, নিচের হাতের তালু কেটে সুই দিয়ে নীল তিমির ছবি আঁকো, রক্ত দিয়ে যেন পুরোটা ছবি পূর্ণ করো। অয়ন ভয় পেয়ে ল্যাপটপ বন্ধ করার চেষ্টা করলো, কিন্তু পারল না, কিবোর্ড কাজ করছে না। তখনই রুমের আলো তপতপ করতে শুরু করলো, বাতাসের তাপমাত্রা হিমাস্কয়ের মতো নিচে নেমে গেল। অয়ন দেখলো তার ড্রয়ার থেকে একটা পুরনো জং ধরা সুই নিজে থেকেই টেবিলের উপর উঠে আসলো। অয়ন এই সুই উঠে আসা দেখে একটু বেশি ভয় পাচ্ছিল। অয়নের শরীর থেকে যেন এক গোদা ঘাম গেমে একদম কপাল থেকে গা চুইয়ে মাটিতে পড়ছে। আসলে এই গেমটি কোনো সফটওয়্যার নয়, এটি একটি ডিজিটাল সিস্টেম। প্রাচীন এক তান্ত্রিক তৃপ্ত আত্মা এই গেমের মাধ্যমে মানুষের রক্ত আর ভয়ের আহুতি গ্রহণ করে। যারা এই গেমের লিঙ্কে ক্লিক করে তাদের অজান্তেই তারা একটা রক্তের চুক্তিতে আবদ্ধ হয়ে যায়। রাত 3টে, অয়ন দেখলো তার নিজের প্রতিচ্ছবি তার দিকেই তাকিয়ে পৌশিকভাবে হাঁটছে। আবার কিছুক্ষণ পর যখন রাত 4টে বেজে গেল, ঘড়ির কাঁটা টিকটিক করছে। ঘরের দেওয়ালে কালো তরল দিয়ে লেখা ভেসে উঠেছে, সময় শেষ হতে আসছে। গেমের নির্দেশনা এলোমেলো ছাড়া কোনোভাবেই দাঁড়ানো যাবে না। অয়ন অনুভব করলো তার শরীর তার নিয়ন্ত্রণে নেই। কেউ যেন সুতোর টান দেওয়া পুতুলের মতো করে তাকে নাচাচ্ছে। অয়ন যখন ছাদে একদম কিনারায়, তখন সে দেখল নীল তিমির সেই ইমেজটা আকাশ জুড়ে ভেসে আছে, কিন্তু তিমির চোখগুলো আগুনের মতো লাল। সে বুঝতে পারল এটা গেম নয়, এটা একটা কালো জাদুর ফাঁদ। সে চিৎকার করতে চাইল, কিন্তু তার মুখ দিয়ে কোনো শব্দ বের হলো না। হঠাৎ তার ফোনের স্ক্রিন জ্বলে উঠল। সেখানে শেষ মেসেজটি ছিল, ধন্যবাদ, তোমার আত্মা এখন আমাদের হাতে বন্দি। অয়ন যখন ছাদের কিনারায় দাঁড়িয়ে, তখন তার মনে হচ্ছিল তার পায়ের তলায় মাটি দুলছে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, তার চোখের সামনে দৃশ্যপট বদলে যেতে শুরু করলো। সে তার চেনা শহর নেই, তার চেনা শহর যেন নিমিষেই বদলে গেছে এক বিশাল সমুদ্রের মতো, যার জল আলকাতরার মতো কালো। সেই কালো জল থেকে উঠে আসছে অত্রিকালীন এবং পুরনো নীল তিমির মতো কিছু একটা, কিন্তু তার শরীরটা তৈরি পোষা মাংস এবং পোষা কঙ্কালের মতো দিয়ে তৈরি। নীল তিমিটা এতটাই ভয়ানক আর বিশাল ছিল যেন অয়নের সামনেই এসে উঠল। হঠাৎ অয়নের পকেটে থাকা ফোনটা
প্রচন্ড উত্তপ্ত হয়ে উঠল। অয়ন একটু বেশি ঘাবড়ে যাচ্ছিল। অয়ন চাইলেও তার শরীরের কন্ট্রোল নিতে পারছিল না। সেই সময় অয়ন ফোনটা বের করতেই দেখলো স্ক্রিন থেকে কুয়াশার মতো কালো ধোঁয়া বের হয়ে যাচ্ছে। সেই ধোঁয়া ঘনীভূত হয়ে ঘরের কোণে একটা দীর্ঘকাল ছায়াচ্ছন্ন হয়ে অয়নের মতো হয়ে নীল রূপ ধারণ করলো। মূর্তিটার কোনো মুখ নেই, কিন্তু যেখানে চোখ থাকার কথা সেখানে মুখ, আর যেখানে মুখ থাকার কথা সেখানে দুটো কান। সেখানে দুটো শূন্য গর্ত দিয়ে নীল আলো বের হচ্ছে চোখের মতো হয়ে। মূর্তিটা ফিসফিস করে বলতে লাগলো, অয়ন, তুই কি কোডিং করেছিস? অয়ন, আমরা তৈরি হয়েছি তোর মতো মানুষদের আত্মার নির্যুক্ত ব্লু বাটন হয়ে। আমরা তৈরি হয়েছি শতাব্দী প্রাচীন এবং মৃত্যু হালকা এবং মৃত্যু বসতি মরণ ফাঁদ হয়ে। তুই কৌতূহলী বশত অলসতা লক্ষ্য হয়ে আমার এই গেমটি ইনস্টল করেছিস। হয়তো তোর মরণের কৌতূহল বশত বেশি তাড়না জেগে গিয়েছে। অয়ন এই কঠিন ভাষা আর মরণ ফাঁদে পা দিয়ে অয়নও বুঝতে পারছে, কিন্তু অয়ন বুঝতে পারা সত্ত্বেও কোনোভাবেই যেন নিজের শরীরের কন্ট্রোল নিতে পারছে না। অয়ন দেখলো তার নিজের হাতের তালুতে রক্ত দিয়ে আঁকা সেই নীল তিমির ছবিটা জীবন্ত হয়ে উঠেছে। আঁকা চামড়াটা তার চামড়ার নিচের নড়াচড়া করছে, যেন হাতের উপর আঁকানো নীল তিমিটা যেন রক্তের মাঝখানে হেলে দুলে খেলাধুলা করছে। অয়ন প্রচন্ড ভয় পাচ্ছে, এটা কি করে সম্ভব? কিন্তু দেখলো তার মুখে সেলাই করা অদৃশ্য সুতা দিয়ে ঘরের প্রাচীরে যেন আটকে রেখেছে। ঘরের প্রতিটি ইলেকট্রনিক ডিভাইস নিজে নিজেই অন হচ্ছে, একবার আবার অফ হচ্ছে। টিভি, রেডিও, ব্লুটুথ স্পিকার থেকে একযোগে উচ্চ স্বরে বাজতে শুরু করলো, মন্ত্রপাঠ হতে শুরু করলো। সেই শব্দে অয়নের কান দিয়ে রক্ত গড়িয়ে পড়তে লাগলো। কালো জাদুর প্রবলতা যেন রুমের ভিতর এসে চলেছে। মধ্যাকাশ হারিয়ে শূন্যে ভাসমান অবস্থায় শুরু করলো মন্ত্র আলোচনা। অয়নকে টেনে হিসড়ে নিয়ে যাওয়ার হলো তার ঘরের বড় আয়নার সামনে। আয়নার ভেতরে সে দেখলো তার মৃত মা বাবা দাঁড়িয়ে আছেন, যারা বহু বছর আগে এক রহস্যময় দুর্ঘটনায় মারা গিয়েছিলেন। তারা হাত ছানি দিয়ে তাকে ডাকছেন, কিন্তু ভালো করে লক্ষ্য করতেই অয়ন শিউরে উঠল। তাদের চোখের মনি নেই, তাদের ঠোঁটগুলো নীল হয়ে আছে। সেই ছায়ামূর্তি অয়নকে কানে কানে মুখ নিয়ে বলছিল। তার নিঃশ্বাস থেকে পচা লালচে গন্ধ বের হয়ে যাচ্ছিল। সে বলল, তুমি কি জানতে চাও তোমার বাবা মা কেন মারা গিয়েছেন? তারাও এই গেমের শেষ ধাপ পর্যন্ত পৌঁছেছিলেন, আজ তুমিও পৌঁছাবে। চূড়ান্ত পরিণতি। অয়নের সেই চূড়ান্ত পরিণতি এতটাই ভয়ানক ছিল, হঠাৎ আয়নায় অনুভব করলো তার পায়ের নিচে থেকে ছাদটা অদৃশ্য হয়ে গেছে। সে অন্তত এক অন্ধকারের দিকে তাকিয়ে রয়েছে। চারপাশে হাজার হাজার মানুষের আর্তদান শোনা যাচ্ছে। এরা সবাই সেই যারা এই গেমের শিখরে পৌঁছেছে। তাদের প্রত্যেকের কপালে নীল তিমি চিহ্ন পোড়া রঙের মতো ভেসে উঠেছে। পরের দিন সকালে পুলিশ যখন অয়নের ঘর তল্লাশি করতে এলো, তারা অদ্ভুত কিছু জিনিস দেখতে পেল। অয়নের ল্যাপটপের সব ডেটা ডিলিট হয়ে গিয়েছে, শুধু একটা ফোল্ডার ছাড়া আর নাম নেই কোনো ফোল্ডারের। সেই ফোল্ডার অয়নের একটা ছবি আছে,
যেখানে সে একটা অন্ধকার সমুদ্রের মাঝখানে দাঁড়িয়ে আছে, আর তার পিছনে সেই বিশাল হাড়গোড় এবং পচা মাংসের নীল তিমি। সবচাইতে ভয়ঙ্কর ব্যাপার হলো অয়নের ঘরের সেই আয়নাটা এখন পুরোপুরি কালো। কেউ যদি সেই আয়নাকে নিজে বেশিক্ষণ তাকিয়ে থাকে, সে শুনতে পায় অয়নের গলার স্বরে কেউ একজন ফিসফিস করে বলছে। পরবর্তীতে সোশ্যাল মিডিয়াতে যারা কাজ করে তাদের এক্সপার্টদের সেই জায়গায় নিয়ে আসা হয়, কিন্তু অয়নের ল্যাপটপ এবং ফোন থেকে কোনোভাবেই যেন পাওয়া যাচ্ছিল না কোনো ডেটা। পরবর্তীতে বড় বড় এক্সপার্টরা এসেও অয়নের ল্যাপটপ থেকে কোনো ডেটা সার্ভিস বের করতে পারেনি। পরে পুলিশ নিরুপায় হয়ে বিশ্বের সেরা তান্ত্রিকদের তার রুমে প্রবেশ করায়। সেরা সেরা তান্ত্রিক এবং সাধকরা এসে অয়নের ঘরের দেওয়ালে সেই তন্ত্রমন্ত্র এবং দেওয়ালে লেগে থাকা সেই ভয়ানক লেখাগুলো পড়ে তারা নিজেরাও অবাক হয়। তারা নিজেরা তাদের মতামত প্রকাশ করে যে এটা শুধুমাত্র যারা সর্বযান্ত্রিক তান্ত্রিক তাদের দ্বারাই সম্ভব। পরবর্তীতে অনেক চেষ্টার পর জানা যায় অয়ন এই ব্লু হুইল গেমটি খেলার জন্য মৃত্যুবরণ করেছে। পরে যখন সোশ্যাল মিডিয়ায় ব্লু হুইল গেমের সম্পর্কে সবাই জানতে পারলো, তখন শোনা যায় এই ব্লু হুইল গেমটি যখন প্রথম ইনস্টল করা হয়, যখন প্লে স্টোরে এই ব্লু হুইল গেমটি আসে, তখন এই গেমটি মাত্র 55 জন ব্যক্তি ইনস্টল করেছিল, যাদের মধ্যে 15 জন শেষ ধাপ পর্যন্ত গিয়ে কোনোভাবে অনলাইন থেকে বেরোতে পেরেছিল, কিন্তু বাকি সেই 40 জন ব্যক্তি একসঙ্গে আত্মহত্যা করে এবং তাদের 40 জনকেই শনাক্ত করা হয়। পরবর্তীতে এই 40 জনের মর্মান্তিক ঘটনার পর সবাই বুঝতে পারে গেমটি কোনো সাধারণ গেম নয়, এটি যেন একটি কালো জাদুর রহস্যময় গেম। আর এই কালো জাদুর রহস্যময় গেম বোঝার পর সোশ্যাল মিডিয়ায় এবং সমস্ত জায়গায় জানিয়ে দেওয়া হয় নীল তিমি অর্থাৎ ব্লু হুইল নামে কোনো গেম সোশ্যাল মিডিয়ায় কেউ যেন আপলোড করে না। সবাই এই ঘটনাটি শোনার পর ব্লু হুইল গেমটি থেকে দূরত্ব বজায় রাখে, আর পরবর্তীতে এরকম কোনো ভূতের ঘটনা ঘটে না। আর এটা ছিল একদম অয়নের জীবনে ঘটে যাওয়া সত্য ঘটনা। আর অয়নের জীবনের এই ঘটনার পরেই ব্লু হুইল গেম থেকে আজও আমরা অনেক দূরে, যেটা কিনা ছিল এক সময়ের সব থেকে জনপ্রিয় গেম, আর সেই গেমই এখন মানুষের মরণ ফাঁদ হয়ে রয়েছেন। অবশ্যই আমরা যারা যারা এই গেম সম্পর্কে এই গল্পটি শুনলাম, তারা অবশ্যই এই গেম থেকে দূরত্ব বজায় রাখবো আর সকলকে সতর্ক করব নিজের লোক এবং নিজের বন্ধুদের। অবশ্যই দর্শক, এরকম ভুতুরে সত্য ঘটনা জানতে চাইলে আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।